ফাংশন হচ্ছে এই ফাংশনটা আমাদেরকে স্পেসিফিক কিছু একটা কাজ করে দেয়। হ্যাঁ, স্পেসিফিক কোনো একটা কাজ করে দেয় এবং ফাংশনের মাধ্যমে আমরা যে সুবিধাগুলো পাই সেটা হচ্ছে কোড রিইউজ করতে পারি। সাপোজ আমরা একটা কাজের এক্সিকিউশন বা একটা কাজের ধরেন আউটপুট পাওয়ার জন্য আমরা ধরেন 5 লাইন লিখলাম বা 10 লাইন একটা কোড লিখলাম। এখন হুবহু ওই আউটপুটটাই যদি আমার দরকার হয় অন্য একটা জায়গায়, তাহলে কিন্তু আমারও ওই 10টা লাইন আবারও কোড লিখতে হচ্ছে। ঠিক আছে, তারপরে যদি ওই রকম কোড আমার ওই রকম আউটপুট আমার আবারও দরকার হয়, তখন আবারও ওই 10 লাইন কোড আমাকে লিখতে হচ্ছে। যদি 5 জায়গায় লিখতে হয়, 5 জায়গায় কোডটা দরকার হয়, তো 5 জায়গাতে আমাকে লিখতে হচ্ছে। ঠিক আছে, ওই এক্সিকিউশন দরকার হলে 5টা জায়গাতে আমাকে লিখতে হচ্ছে। আর ফাংশনের মাধ্যমে সুবিধা হচ্ছে কি, আমরা ফাংশনের মধ্যে হচ্ছে কাজটা করে রাখবো। কাজটা করে রাখার পরে তখন যদি কোথাও এক্সিকিউশনের দরকার হয়, শুধু ওই ফাংশনটাকে কল করব, তাহলে আমার এক্সিকিউশন হয়ে যাবে। শুধু ওই ফাংশনটাকে কল করব, আবার ওই ফাংশনকে কল করব। তার মানে কি, একই কোড কিন্তু 5 জায়গায় যদি আমি লিখতে যেতাম তাহলে 10 লাইন করে লিখতে গেলে 50 লাইন লিখতে হতো। বাট আমার এখানে একবার 10 লাইন লেখা হলেই বাকি জায়গাগুলোতে আমার আর লিখতে হচ্ছে না। তার মানে কোডটাকে আমরা রিইউজ করতে পারি। হ্যাঁ, এরপরে কোড কমে দেয়, ওই একই কথা, কোড কমে দেয় আর রিইউজ করাতে এক সেম কথাই হয়ে গেল। তো এইভাবে আমরা ফাংশন থেকে সুবিধা নিতে পারি। আর ফাংশনের কিছু ইয়া আছে, আপনার হলো যে সিনট্যাক্স আছে, ফাংশনের সিনট্যাক্স আছে। ওই সিনট্যাক্সটা আমরা একটু দেখব। ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে। এই ফাংশন আবার কি, কিছু ফাংশন আছে ইউজার ডিফাইন ফাংশন, আর কিছু ফাংশন আছে বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশন কোনগুলা, যে ফাংশনগুলো আগে থেকে জাভাস্ক্রিপ্টের মধ্যে তৈরি করে দেওয়া আছে, সেই ফাংশনগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন, মানে আগে থেকে তৈরি করে দেওয়া আছে, এটা আমরা আসলে নিজেরা তৈরি করি না, এগুলোকে বিল্ট ইন ফাংশন বলা হয়। আর যখন আমরা নিজেরা তৈরি করি তখন সেই সমস্ত ফাংশনগুলোকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন। এখন কোনটাকে বিল্ট ইন ফাংশন বলা হয় আর কোনটাকে ইউজার ডিফাইন ফাংশন বলা হয়, এক্সাক্ট ডেফিনিশনটা মুখস্থ রাখার বা ডেফিনিশনটা লিখতে পারার কোনো দরকার নাই। জাস্ট বুঝলেই হবে যে এটা ইউজার ডিফাইন আর এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশনগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো না, ওটাকে জাস্ট ব্যবহার করলেই ওই রিলেটেড কাজটা হয়ে যাবে। এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। আর ইউজার ফাংশনটা হচ্ছে আমাদেরকে তৈরি করতে হয়, আমরা তৈরি করি। সেই তৈরি করাতে আমরা দেখবো আমরা কিভাবে নিজেরা তৈরি করতে পারি। তো সেই ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে এইভাবেই, আমি যেভাবে লিখতেছি সেইভাবে। হ্যাঁ, ও তার মধ্যে আমি তো ইয়া দেই নাই, স্ক্রিপ্ট ট্যাগ লিখে নাই। এখানে কি বললাম যে ফাংশন কিওয়ার্ডটা লিখতে হয়, এইভাবে লিখতে হয়। হ্যাঁ, ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে, তারপরে ফাংশনের একটা নাম দিতে হবে। সাপোজ আমি এই ফাংশনের নাম দিলাম হচ্ছে ডিসপ্লে। ওকে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ এইটা দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের শুরু এবং শেষ এইটা দিতে হবে, এবং সেকেন্ড ব্র্যাকেটের শুরু এবং শেষ এইটা দিতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট ব্র্যাকেটের শুরু এবং শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, এর মধ্যে আমরা যে কোনো কাজ করতে চাই সেই কাজটা করবো। সাপোজ আমরা ভেরিয়েবল লেখার জন্য জাভাস্ক্রিপ্টে কি করি, var লিখি, var ইকুয়াল 20 লিখি, আবার var y ইকুয়াল আমরা ধরেন 10 লিখলাম, আবার var z ইকুয়াল আমরা x ইকুয়াল x প্লাস y দিয়ে দিলে যা হয়, তাই না। এখানে আমরা দিলাম যে ডকুমেন্ট ডট রাইট, এখানে গিয়ে আমরা বললাম হচ্ছে টোটাল নাম্বার ইজ, এইভাবে বলতে পারি টোটাল নাম্বার ইজ, সরি এখানে ডাবল কোটেশন মধ্যে দিতে হবে টোটাল নাম্বার ইজ, এখানে প্লাস চিহ্ন দিয়ে আমরা কি দেব, জেড দেব, তাই তো। এই কাজটা কিন্তু আমরা করি। আচ্ছা, এখন এটাই হচ্ছে ফাংশনের সিনট্যাক্স। তাহলে কি বললাম, প্রথমে ফাংশনের নাম লিখতে হবে, ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে, তারপরে ফাংশনের নাম দিতে হবে, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ। তো ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ দিব, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ দিয়ে ওর মধ্যে হচ্ছে আমরা কোডগুলা লিখবো। এটা হচ্ছে ফাংশনের সিনট্যাক্স। ওকে, তাহলে আমি একটু রান করি। হ্যাঁ, রান করি, এত কষ্ট করে লিখলাম, একটু রান করি। রান করতে গিয়ে দেখবো যে অনেক সুন্দরভাবে আমাদের আউটপুটটা আসে নাই। ঠিক আছে, আসে নাই। কেন আসে নাই? ওই যে বলছিলাম ফাংশনটাকে কল করতে হবে, ফাংশন যদি কল না করি তাহলে আমাদের আউটপুট আসবে না। তাহলে আমি এখন ফাংশনকে কল করব, ফাংশনকে কল করব।
বুঝতে পারছেন? তাহলে ফাংশনকে কল করলাম আর আমার আউটপুটটা চলে আসছে। ওকে, তাহলে আবারও বলি, ফাংশন কিওয়ার্ডটা থাকবে, ফাংশনের নাম থাকবে, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ থাকবে, এরপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ থাকবে, এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, তার মধ্যে হচ্ছে আমরা কোনো একটা কাজ করব। এখন কি ধরনের কাজ করবেন সেটা তো ডিপেন্ড করবে হচ্ছে আপনার কাজের উপরে। হ্যাঁ, তো কাজ করবেন, তারপরে হচ্ছে ফাংশনটাকে কল করলে তখন তার আউটপুটটা চলে আসবে। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে কোশ্চেন করবেন। আচ্ছা, এখন আমি চাচ্ছি, ওই যে বললাম যে আমাদের কোডকে ইউজ করতে হবে, আমরা ইউজ করতে পারি। আমি এখানে আবার এটাকে সাপোজ আমি কল করলাম, তাহলে যতবারই কল করব ততবারই আমার আউটপুটটা দিবে। তার মানে যেখানেই কল করার প্রয়োজন হবে তাহলে কিন্তু আমি কল করলে এটা হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর ইয়ে হচ্ছে না। আমি এখানে ইয়ে দেই নাই, ব্রেক দিই নাই, এই কারণে বুঝছেন, ডকুমেন্ট ডট ব্রেক দিলে তখন ইয়ে হয়ে যেত, নিচে নিচে চলে যেত, সেটা আমি দেই নাই, এই কারণে আমার এক লাইনে চলে আসছে। যাই হোক, তো তার মানে আমরা দেখলাম যে কোডও রিউজ করতে পারি আমরা ফাংশনের মাধ্যমে, কোড রিউজ হয়। ঠিক আছে? আচ্ছা, এই ফাংশনটা আবার আরেক রকমের হয় যে এর ভিতরে কিছু প্যারামিটার লেখা হয়। এখানে যা লেখা হয় এটাকে বলা হয় প্যারামিটার। আমি এটাকে কমেন্ট করে রেখে দেই, নরমাল ফাংশন বা নো প্যারামিটারাইজড ফাংশন এটা বলতে পারেন, প্যারামিটারাইজড নো প্যারামিটারাইজড ফাংশন। আমি এটাকে জাস্ট কমেন্ট করে রাখলাম, আপনারা যদি ফাইল জানেন সেই জন্য। এখন আমি হচ্ছে এখানে আবার একটা ফাংশন তৈরি করি, ধরেন কি ধরবেন বলেন, ক্যালকুলেশনে বলি অথবা ইনফরমেশনে বলি, ইনফরমেশন, এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এইটার মধ্যে কিছু ভেরিয়েবল দেওয়া হয়, ভেরিয়েবল var, সরি এখানে দিব হচ্ছে আপনার নাম, তারপরে এখানে দিলাম এজ, এখানে দিলাম হচ্ছে জেন্ডার, জেন্ডার দিলাম। এখানে এসে আমরা এগুলোকে প্রিন্ট করব, ডকুমেন্ট ডট রাইট, এর মধ্যে হচ্ছে এসে আমরা হচ্ছে এই নামটাকে প্রিন্ট করব, কন্ট্রোল শিফট ডি, এখানে এসে আমরা এটাকে প্রিন্ট করব, এজটাকে প্রিন্ট করব, এখানে এসে হচ্ছে জেন্ডারটাকে প্রিন্ট করব। ঠিক আছে? এখন এই যে ফাংশনটাকে যখন আমি এখানে কল করব ইনফরমেশন, তখন ফাংশনকে কল করব, ফাংশন বলবে যে আমার মধ্যে তিনটা প্যারামিটার আছে, সেই প্যারামিটারের ভ্যালু আপনাকে মাস্ট বি দিতে হবে। যেহেতু তিনটা প্যারামিটার আছে আমার ভিতরে, তো যেহেতু আমাকে কল করেছেন সেহেতু আমার প্যারামিটারের ভ্যালু আপনাকে অবশ্যই দিতে হবে। তাহলে আমি এখানে দিলাম নাম ইকুয়াল কামাল হোসেন, কামাল হোসেন দিলাম, তারপর হচ্ছে এজ দিলাম ধরেন 29 দিলাম, তারপরে জেন্ডার দিলাম হচ্ছে মেল। তাহলে এখান থেকে এইটাকে রিসিভ করবে, রিসিভ করে আমাদের এখানে প্রিন্ট করে দিবে, চলে আসছে। দেখছেন? আমি একটা স্পেস দিয়ে দেই, তাইলেই ভালো। এটা হচ্ছে ফাংশন। তাহলে কি বললাম? প্যারামিটারাইজড ফাংশন। প্যারামিটারাইজড ফাংশন কি করলো, এখানে যখন এই প্যারামিটারগুলো দিচ্ছেন তখন ওই প্যারামিটারগুলো সে এখানে যখন ভ্যালু দিলেন কল করে, তখন ওই প্যারামিটারগুলো এর ভ্যালুগুলোকে রিসিভ করতেছে, রিসিভ করে হচ্ছে এই প্যারামিটারগুলোকে রিসিভ করতেছে, রিসিভ করার পরে আমরা তো এখানে আউটপুট দিয়ে দিছি, প্রিন্ট করছি, তখন আমাদের এই আউটপুটগুলো দেখাচ্ছে। ওকে, এটা হচ্ছে প্যারামিটারাইজড। আমরা যদি এই কাজটা আবার অন্যভাবে করি, সাপোজ কন্ট্রোল শিফট ডি দিলাম, এটা বাদ দিলাম, এখানে আমরা বললাম হচ্ছে ফাংশন সাম, এখানে বললাম হচ্ছে ধরেন এক্স ওয়াই বললাম, এখানে এসে আমরা বললাম হচ্ছে ধরেন এক্স প্লাস, এখানে আমরা এক্স প্লাস ইকুয়াল এক্স প্লাস ইকুয়াল এক্স ওয়াই, এটা আমরা বললাম। হ্যাঁ, এখন এখানে যদি আমি এটাকে প্রিন্ট করে দিই ডট রাইট, এখানে যদি বলি এক্স, ওকে এটা বললাম, আর এখানে এসে
যখন আমি ফাংশনটাকে কল করলাম, ফাংশনের মধ্যে হচ্ছে আমি ভ্যালু দিয়ে দিলাম 10 আর হচ্ছে 20 এটা দিয়ে দিলাম। তাহলে কি হবে, এই ফাংশনের এখান থেকে রিসিভ হবে, রিসিভ হয়ে এটা যোগ হবে, যোগ হয়ে তারপরে হচ্ছে আমাদেরকে আউটপুটটা দেখাবে। তাই তো, আর তো কিছু না, খুব বেশি যে কঠিন তা তো মনে হচ্ছে না আমার কাছে, বুঝছেন? ভেরিয়েবল জেড কিভাবে যদি আমরা দেই, এখানে যদি জেডটাকে রিটার্ন করে দেই, রিটার্ন জেড দিলাম, জেড দিয়ে এখানে আমাকে দিতে হবে, প্রিন্ট করতে হবে, এটা হবে কিনা আমার মনে নাই, এই মুহূর্তে দেখতে হবে। ডকুমেন্ট ডট, ভুলে গেছি, ডকুমেন্ট ডট রাইট, এখানে গিয়ে সাম, এখানে হচ্ছে এর মানগুলো দিয়ে দিব 10 20, তারপরে হচ্ছে আউটপুট দিয়ে দেই, সেম আউটপুটই আসছে। আমি একটু আপনারা যদি বিশ্বাস না করেন, আমি এখান থেকে একটু নাম্বার কমা বাড়া করে দেই, তাহলে এখন আউটপুটটা আপনারা দেখতে পারবেন, এবার বিশ্বাস হবে, নাহলে বলবেন যে আগেরটাই আসছে। এই ওকে, এখানে কি হলো, আমি এখানে আরেকটা জিনিস একটু দেখাইলাম, যে আমরা দুইটাকে ক্যালকুলেশন করছি, ঠিক আছে, ক্যালকুলেশন করে আমরা আরেকটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছি। দেখেন এখানে ভেরিয়েবলের ভার লিখতে হয় না, হ্যাঁ, ভার লিখতে হয় না, শুধু ভেরিয়েবলের নাম দিলে হয়। আচ্ছা, এই যে ভেরিয়েবলটা লিখলাম, এই ভেরিয়েবলটা লিখে এর মধ্যে আমি মানটা পাস করে দিলাম, তাহলে মানে এক্স এবং ওয়াই এর যে মানটা ছিল সেটা জেড এর মধ্যে থাকলো, জেডটাকে আমি এখানে রিটার্ন করে দিলাম। এখানে রিটার্ন করে দেওয়া মানে হচ্ছে কি, জেড কি বলতেছে, যে জেড বলতেছে যে আমার মধ্যে দুইজনের ভ্যালু আছে, কি কার কার ভ্যালু আছে, এক্স এবং ওয়াই এর ভ্যালু। এখন যার ভ্যালু থাক সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমার কাছে কারো ভ্যালু আছে, ফাংশন সাহেব আমি আপনার মধ্যে বসেছিলাম, আপনার বাসায় আসছিলাম, আপনার কাছে আমার কাছে কিছু ভ্যালু আসছে, কিছু অ্যামাউন্ট আসছে, এই অ্যামাউন্টটা আমি আপনাকে দিয়ে দিলাম, ফাংশন আমাকে দিয়ে দিলাম। বুঝতে পারছেন, জেড সাহেব এটাই বলতেছে যে ফাংশন আমি আপনার বাসায় আসছিলাম, আসার পরে দুইজন আমাকে এই টাকাটা দিছে, এই টাকাটা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনাকে ফেরত দিলাম। এই রিটার্ন কিওয়ার্ডের মাধ্যমে সেটাই করা হয়। তার মানে এই রিটার্ন যখন জেড করছি, জেড এর মধ্যে যে মানটা ছিল, এই রিটার্ন করার মাধ্যমে এই মানটা এখন সামের মধ্যে চলে আসছে, অর্থাৎ এই ফাংশনের মধ্যে চলে আসছে, যার কারণে এখন আমি আর ডকুমেন্ট ডট রাইট আর লিখতেছি না, কারণ এই মানটা এখন ফাংশনের মধ্যে আছে, সামের মধ্যে আছে, জেড এর মধ্যে যেটা ছিল, যার কারণে আমি বাইরে এসে আমি ওই ডকুমেন্ট ডট রাইট করে সামটাকে আমি রান ফাংশন করলাম, সামটাকে আমি ডকুমেন্ট ডট রাইট করে দিলাম। সাথে সাথে আমাকে এটাও লিখতে হবে, কারণ সামের যে আবার দুইটা ভ্যালু আছে, দুইটা প্যারামিটার আছে, দুইটা প্যারামিটারের ভ্যালু দিতে হবে। তাহলে দুইটা প্যারামিটারের ভ্যালু রিসিভ করলো, সেটা যোগ বিয়োগ করে যাই করলো, করে জেড কে দিল, জেড আবার উল্টো ওনাকে ফিরে দিল, এখন উনি এটাকে আবার প্রিন্ট করে দিচ্ছে। ঘটনা কিন্তু সহজ, জটিল না। শুধুমাত্র আমাদের জালাল সাহেবই একমাত্র ভিডিওতে আছে, আর বাকি সবাই ওকে। তাহলে আমরা অ্যারে, গত ক্লাসে আমরা অ্যারের একদম বেসিক দেখছিলাম, আজকে আবারও দেখবো, সাথে সাথে অ্যারেটাকে কিভাবে লুপের মাধ্যমে প্রিন্ট করতে হয় সেটা আমরা দেখবো। হ্যাঁ, তো আমি প্রথমে ভেরিয়েবল লিখলাম সাপোজ এমপ্লয়ি লিখলাম, ইএমপি অথবা এমপ্লয়ি নাম দিলাম। তো ভেরিয়েবল না টেক অ্যারে করব, অ্যারের সিনট্যাক্সটা আমরা এইভাবে করতে পারি, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা ভ্যালু লিখতে পারি। সাপোজ আমি লিখলাম হচ্ছে আনোয়ার হোসেন, ঠিক আছে, তারপরে এইভাবে লিখবো, আমরা এইভাবে লিখতে পারি। তারপরে হচ্ছে ধরেন নাহিদ হাসান, তারপর হচ্ছে তুহিন হাসান, তারপর হচ্ছে আনাস মাহমুদ ইত্যাদি, এইভাবে আমি অ্যারে দিব। অ্যারেটা আমরা বলছিলাম যে অ্যারে হচ্ছে 0 পজিশন থেকে শুরু হয়, 0 ইন্ডেক্স, এগুলা ইন্ডেক্স অনুযায়ী কাউন্ট করে। এটা 0 নাম্বার ইন্ডেক্সের ডাটা, এটা 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2 নাম্বার ইন্ডেক্স, 3 নাম্বার ইন্ডেক্স। তো নরমালি আমরা যদি সাপোজ আমি এই যে আনাস মাহমুদ এনাকে পেতে চাই, এটার আউটপুটটা যদি পেতে চাই, তাহলে আমাকে নরমালি এইভাবে লিখতে হবে, ডট রাইট, এর মধ্যে লিখতে হবে হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, তারপরে হচ্ছে ইএমপি আমাদের অ্যারের নাম, তারপরে এর মধ্যে আমাদেরকে কত নাম্বার পজিশন বলতে হবে, 0 1 2 3 নাম্বার পজিশন, এটা বলে দিলেই আমাদের আউটপুটটা চলে আসবে। নরমালি এটা হচ্ছে নরমাল একটা আউটপুট, নরমালি আমরা এইভাবে কাজ করতে পারি। কোথায় গেল, আমি একটু রিফ্রেশ করি, দেখেন আনাস মাহমুদ চলে আসছে, তার মানে এটা 0 নাম্বার ইন্ডেক্স থেকে ধরা আর কি, 0 নাম্বার পজিশন, 1 নাম্বার পজিশন,
2 নাম্বার পজিশন, 3 নাম্বার পজিশন, বাইরে এগুলোকে ইন্ডেক্সও বলে। ওকে, তাহলে এটা হচ্ছে নরমাল। এখন আমরা যদি এটাকে ইয়া করতে পারি, আপনার হচ্ছে যদি আমরা এটাকে অ্যারের মাধ্যমে, সরি লুপের মাধ্যমে আউটপুট নিতে চাই, তাহলে আমাদেরকে লুপ লিখতে হবে। যেমন ফর লুপ লিখলাম আমি। ফর লুপের মধ্যে আমরা কি জানি? ফর লুপের মধ্যে হচ্ছে আমাদের একটা ইনিশিয়ালাইজেশন থাকে যে কোনো একটা নাম্বারের, তারপরে সেমিকোলন, তারপরে কন্ডিশন চেক। কন্ডিশন চেকে এখানে গিয়ে আমরা নরমালি কি করি? আমরা নরমালি কারণ এখানে 0 1 2 3 3 পর্যন্ত আছে, 3 পর্যন্ত আমি দেই। তার মানে আমার 3টা ডাটা আছে এখানে, মানে 4টা আছে, 3 পর্যন্ত যাবে আই এর মানটা। আই প্লাস প্লাস দিয়ে আমরা হচ্ছে এইভাবে আউটপুটটা দেখতে চাইলে আমি কি করব? এখন ডকুমেন্ট ডট রাইট লিখে, ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে হচ্ছে ইএমপি, ইএমপির ভিতরে, ইএমপি সাথে আমার একটা ওই অ্যারে, তার ভিতরে আমি আই এর মানটা দিব, মানে আই দিব আর কি। ঠিক আছে, দিয়ে তারপরে আমি নিচে নিচে আসার জন্য আমি একটা বিআর ট্যাগ দিতে পারি। বিআর ট্যাগ দিব, বিআর ট্যাগ দিয়ে তারপরে হচ্ছে আমি এখান থেকে, এখন দেখেন এখানে কি করতেছে, প্রথমে ওই আই এর মানটা 0, তারপরে আই এর মানটা যখন কন্ডিশন চেক করবে, এই কন্ডিশন চেক করবে এবং কন্ডিশন চেক করবে আর যে ইনক্রিমেন্ট হবে, কন্ডিশন চেক করবে আর ইনক্রিমেন্ট হবে, এক এক করে ইনক্রিমেন্ট হবে বা প্রথম থেকে শুরু করবে। এইটা এই যে ইএমপির প্রথম নাম্বার পজিশন, এই যে আই দ্বারা পজিশন করবে, কার পজিশন করবে? ধরবে ইএমপির পজিশন ধরবে। তাহলে ইএমপির পজিশন, আই এর মান প্রথমে 0, তাহলে আই এর মান 0 ধরে 0 দিয়ে ইএমপির 0 নম্বর পজিশনে যাবে। 0 নম্বর পজিশন হচ্ছে আনোয়ার হোসেন। তারপরে আই এর মান যখন আবার বৃদ্ধি পাবে 1, তখন আই এর মান হবে 1 বা 1 যখন হবে তখন 1 দিয়ে এই ইএমপির 1 নাম্বার পজিশন ধরবে এটাকে। ঠিক আছে, এইভাবে আমাদেরকে একটা একটা করে প্রিন্ট করে দিবে বা আউটপুট আমাদেরকে দেখাবে। এটা হচ্ছে একটা ওয়ে, আমি দেখাচ্ছি আউটপুটটা। এই যে আনোয়ার হোসেন, নাহিদ হাসান আর তুহিন হোসেন, এটা ইয়ের থেকে আমাদেরকে দেখাচ্ছে। আচ্ছা, আমি এখানে লেস দেন 3 বলছি, তো যদি লেস দেন আর ইকুয়াল দিই তাহলে আমার সবগুলো আসবে, কারণ লেস দেন 3 মানে 2 পর্যন্ত গেলে এই পর্যন্তই আসে। ঠিক আছে, তার মানে সবগুলো আসতেছে না। তাহলে আমি যদি লেস দেন আর ইকুয়াল দেই তাহলে হয়ে গেল, অথবা যদি 4 দিয়ে শুধু লেস দেন দেই, শুধু লেস দেন দিলে তাহলে 4 দিতে হবে। ঠিক আছে, তাহলে যে কোনো একটা ওয়েতে আমরা এটাকে আউটপুট দিতে পারি। ওকে ফাইন। এখন আমরা আসলে এইভাবে চাচ্ছি না, আমরা এইভাবে না চাই। এখন ধরেন এই অ্যারের মধ্যে যদি ধরেন 50টা থাকে, তাহলে এখন আমি একটা একটা করে অ্যারে গুনবো যে অ্যারের নাম্বার কত, নাম্বার পজিশন কত, নাম্বার পজিশন একটা একটা গুনে গুনে তারপরে আমাকে এখানে লেস দেন এটা দিতে হবে। তাই সেটাই যদি করি তাহলে তো আসলে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করার সার্থকতা থাকলো না, যে একটা একটা করে আমার গুনে গুনে তারপরে কাজ করতে হয়, তাহলে তো হলো না। বরং আমরা এমন একটা সিস্টেম করব যাতে করে অটোমেটিক্যালি যতগুলাই আছে, সেটা এখন 50টা হোক, 100টা হোক, 200টা হোক, যাই হোক না কেন, সবগুলাই এট এ টাইমে চলে আসবে, মানে সবগুলাই সে নিয়ে নিবে লেন্থ। ঠিক আছে, সেই কাজটা করার জন্য আমরা এখানে বলে দিব যে ইএমপি ডট লেন্থ, GTH লেন্থ। এটা বললে হবে কি, ইএমপি ডট লেন্থ যখন বলবো তখন এর লেন্থ যত আছে, ইএমপির যত লেন্থ আছে, এই সমস্ত লেন্থ গুলাই আমাদের একটা একটা করে নিয়ে আসবে। তখন আর আমাকে লেস দেন আর গ্রেটার দেন ও 3 অর 4 এটা আর বলতে হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমি এখন একটু এটাকে আউটপুট দেই, আমার সেম আউটপুটে চলে আসবে। এখন আপনারা যদি বিশ্বাস করতে না চান, আমি আর একটা ডাটা বাড়িয়ে দেই। হয়তো বলতে পারেন স্যার এটা তো আগেরটাই আসছে, বলতেই পারেন। সামনাসামনি না বললে মনে মনে বলতে পারেন। ধরেন এটা দেখি হচ্ছে রাজিবুল হাসান। এরপরে এখানে আমি আর একটা ডাটা দেই, এটা ডাটা দিব হচ্ছে ধরেন মেহেদি হাসান। আপনাদের কারণ আমি এখন লিখবো না, টেনশন করার কিছু নাই। কারণ হচ্ছে যে কারণ নাম যদি লিখতে যাই আরেকজন আবার মন খারাপ করবেন, এই জন্যই আমার রানিং কোনো স্টুডেন্টের নাম আমি লিখি না। ঠিক আছে, অন্য সময় আবার আপনাদের নাম লিখবো অন্য ব্যাচে। দেখেন এই যে চলে আসছে। ওকে, তার মানে কি, এখানে লেন দিলে এখন এর মধ্যে যতগুলা ডাটাই থাক না কেন, এই লেন দিলে ইনক্রিমেন্ট হয়ে হয়ে সব ডাটা গুলাই চলে আসবে। আমরা কি বুঝতে পারছি? স্যার বলেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন? ঠিক আছে, বুঝতে পারলে অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ বলেন।
না স্যার বুঝতে বলতেছি। আচ্ছা বুঝছেন, তাহলে অনেক ধন্যবাদ। তারপরে আমি আরেকটা অ্যারে করি, অ্যারেটা একটু ভালো করে বুঝেন। হ্যাঁ, আমরা অন্য আরেকটা ওয়েতে অ্যারে আমরা অ্যারে কাজ করতে পারি, সেটা জানো কি? সেটা হচ্ছে আমরা নিউ কিওয়ার্ড দিয়ে অ্যারে কাজ করতে পারি। আমি এটাকে ইয়ে দেই, কন্ট্রোল শিফট ডি দিয়ে কমেন্ট করে রাখলাম, কমেন্ট করে রেখে কন্ট্রোল এস দিলাম। এখন আবার অ্যারে এক্সাম্পল 2 দেই, অ্যারে এক্সাম্পল 2 উইথ নিউ কিওয়ার্ড, নিউ কিওয়ার্ড। এখানে আমরা হচ্ছে এখানে আবারও আমরা অ্যারে নিব, এইবার অ্যারেটা একটু ভিন্ন ভাবে নিব। সাপোজ var নিলাম, var নিয়ে অ্যারের একটা নাম দেই। সাপোজ আমি নাম বললাম হচ্ছে, কি নাম বলা যায় বলেন তো? যে কোনো একটা নাম তো বললেই তো হয়। কি নাম বলেন? ধরেন আমরা ইএমপি বললাম, এত নাম যখন প্রয়োজন হয় তখন আর মনে থাকে না খুঁজে, তাই না? কোনো সমস্যা নেই। নিউ, তারপরে আমি এইখানে বলবো এই নিউ কিওয়ার্ড বলে তারপরে অ্যারে দিব। এইভাবে আমরা করতে পারি। হ্যাঁ, এইভাবে দিয়ে এইভাবে আমরা দিতে পারি। দিয়ে আমরা যদি চাই যে এর মধ্যে ডাটা দিয়ে দিব, সেটাও করতে পারি। ধরেন আমি এর মধ্যে ডাটা দিয়ে দিব, কামাল হোসেন, আগের নামগুলো আবার দিয়ে দিলাম, আমি কপি পেস্ট করে নিয়ে এসে দিই। হ্যাঁ, এটা দিয়ে দিই নামগুলো, এই নামগুলো আমরা এখানে আবারও দিয়ে দিলাম, দিয়ে দিলাম। তাহলে আমরা এইভাবে করতে পারি। এইভাবে করে যদি আমি আগের মতোই ফর লুপ ব্যবহার করি, সেটাও করতে পারি। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। ভার ভার অথবা ইয়ার না লেখো সমস্যা নাই। আমরা ওই ফর লুপটা নিয়ে আসি, অত সমস্যা নাই। না দরকার নেই, নিজে লিখে লিখে করি কষ্ট করে। ইকুয়াল 0 i, তারপরে আমরা জানি যে ইএমপি ডট কি জানো, লেন্থ না, লেন্থ, তারপর হচ্ছে i প্লাস প্লাস, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। এর মধ্যে হচ্ছে আমরা কি জানো প্রিন্ট করি, ডকুমেন্ট ডট রাইট, তার মধ্যে হচ্ছে ইএমপি, এরপরে হাইফেন, সরি থার্ড ব্র্যাকেট, এর মধ্যে হচ্ছে ওই আইটা দিয়ে দিব, আইটা দিয়ে দিব। সাথে হচ্ছে আমরা ইয়েটা প্লাস ওই একটা কি বলে বিআর ট্যাগ ব্যবহার করব, বিআর ট্যাগ ব্যবহার করব। বাস আমাদের আউটপুট আশা করি নতুন কোনো প্রবলেম ক্রিয়েট না হলে আসার কথা, সেম আউটপুটই আসছে। স্যার ফর লুপে বুঝি নাই, কি বলেন? কিছু বললেন? স্যার ওই ফর লুপে যে ইনিশিয়ালাইজেশন হ্যাঁ, ইনিশিয়ালাইজেশন কন্ডিশন অংশটায়, ও সরি আমি এখানে দেইনি। হ্যাঁ, ডট, এখানে ডট ইয়ে হবে আই ডট, সরি এখানে ডট হবে, এখানে আই লেস দেন। হ্যাঁ, এটা ভুলে গেছিলাম। হ্যাঁ, এবার ঠিক আছে। ওখানে কি আই দেওয়ার প্রয়োজন আছে না? হ্যাঁ হ্যাঁ, আপনি আই দিয়ে ইনিশিয়ালাইজ করতেছেন না, আই দিয়ে ইনিশিয়ালাইজ করতেছেন, আবার আই তো ইনক্রিমেন্ট হইতিছে। আই দিয়ে আপনি ইনিশিয়ালাইজ করতেছেন তো, এই যে বাসল ওই আছে। কন্ডিশন অংশটা বলছিলাম স্যার। কন্ডিশনাল অংশটা বোঝেন নাই? এখানে হচ্ছে আপনার এখানে কতগুলো ইয়া আছে, কি বলে যে অ্যারে আছে। সাপোজ আপনি বুঝছি এখানে স্যার, ওই আইটা পড়ালে স্যার এটা বলছি আর কি। হ্যাঁ, আইটা এটা এটা বুঝছেন? জি স্যার। ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, এই কাজটা এটা আমরা তখন পড়া নাই যে বললাম আর কি। আচ্ছা, এই কাজটা আমরা এইভাবে করতে পারি। আবার এখানে এই যে এই কাজটা মানে এই লুপটা ঠিক আছে, এইভাবে করতে পারি। অথবা আমি অন্যভাবে একটু দেখে দেই, কপি পেস্ট করে দেখে দেই, এখন আর লিখবো না নতুন করে। আমরা এইভাবে করতে পারতাম যে var ইএমপি দিয়ে নিউ অ্যারে, অ্যারে কিওয়ার্ড কিন্তু এইভাবে লিখতে হবে। হ্যাঁ, লিখে আমরা এটার মধ্যে এইভাবে করতে পারি যে সাপোজ ইএমপি, এটা কি 0 নাম্বার পজিশন, এটা 1 নাম্বার পজিশন, এরকম আমরা এখানেও বলতে পারতাম এইভাবে যে 0 নাম্বার পজিশন ইকুয়াল হচ্ছে কোন একটা নাম কামাল। ওকে, কন্ট্রোল শিফট ডি দেই, এইভাবে 1 নাম্বার পজিশন, 1 নাম্বার পজিশন এখানে দিলাম জামাল, জামাল। এখানে হচ্ছে 2 নাম্বার পজিশন, এখানে রাজীব। এখানে 3 নাম্বার পজিশন, এইভাবে বলতে পারতাম মেহেদি। আমি কিন্তু অনেকগুলো দেখালাম। হ্যাঁ, কন্ট্রোল শিফট ডি দেই আবারও,
এখানে দিলাম হচ্ছে আনাস মাহমুদ 4। ওকে, এখানেও আমরা ওই যে লুপ, আগের লুপ আমরা ব্যবহার করতে পারলে কোনো সমস্যা নেই। যেহেতু নাম সব সেম আছে, আমি এটা এখানে দিয়ে দিলাম। দেখুন যে আমাদের আউটপুট এখানকার যেগুলো আছে আনাস সহ এগুলো সব চলে আসবে। চলে আসছে। তার মানে অ্যারে আমরা ভিন্ন ভিন্ন ভাবে ডিক্লেয়ার করা দেখলাম। সাথে সাথে হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন ভাবে দেখলাম, এবং সাথে সাথে কি দেখলাম, সাথে সাথে ফর লুপের মাধ্যমে কিভাবে আমরা কাজ করতে পারি সেটাও দেখলাম। এটা আর আপনাদেরকে বেশি সময় দিতে চাচ্ছি না। আমি কিছু মেথড বা ফাংশনের কথা বলতেছি অ্যারের। হ্যাঁ, অ্যারের কিছু মেথড বা ফাংশনের কথা আমি বলতেছি, কাজটাও দেখে দিচ্ছি আপনাদেরকে। আপনারা এরপরে ইয়ে করবেন, কি বলে, আর গুগলে সার্চ দিয়ে অ্যারে ফাংশন বা অ্যারে মেথড, জাভাস্ক্রিপ্ট অ্যারে মেথড বা অ্যারে ফাংশন দিকে সার্চ দিয়ে দেখবেন। আমি কিছু আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখন আসেন, এগুলোকে আমি দিলাম, এখানে কমেন্ট করে দিয়ে বলি অ্যারে মেথড করে দিলাম, বলে দিয়ে এখান থেকে আমি একটা ভেরিয়েবল নিলাম, সাপোজ ইএমপি নিচ্ছি। যখন ইএমপি নেই, এখানে সাপোজ হচ্ছে রাজিবুল, তারপর হচ্ছে মেহেদি, তারপরে হচ্ছে রহিম, তারপর হচ্ছে কামাল। এই কয়টা আমি নিলাম। ওকে, এটা অ্যারে, একটা অ্যারে নিলাম। হ্যাঁ, এখন এই অ্যারের সাথে আমি আর একটা অ্যারে যোগ করব। আর একটা অ্যারেকে যদি আমি যোগ করতে চাই, সাপোজ আমি এখান থেকে কিছু অ্যারে এই দুইটা ডাটা আমি নিয়ে নেই, কাট করে আর একটা অ্যারে নিব, কন্ট্রোল শিফট ডি দেই, কন্ট্রোল শিফট ডি দিয়ে এখানে হচ্ছে এটাকে আমি পেস্ট করে দিই। সেই ক্ষেত্রে আমার এই নামটা একটু চেঞ্জ করে দিবে, emp2 দিলাম। এখন এই দুইটাকে যদি আমি পাশাপাশি রাখতে চাই, কনক্যাট করতে চাই, কনক্যাট করা মানে কি, পাশাপাশি রাখা, তাই তো? এটাকে আমি রাখতে চাইলে এইভাবে রাখতে পারবো। সাপোজ আমি আর একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবল না নিয়েও কাজ করা যাবে। আমি একটা ভেরিয়েবল নিব, এটা সুন্দর হবে। ধরেন আমি দেখলাম হচ্ছে যে emp3 অথবা অ্যামাউন্ট, emp অ্যামাউন্ট বা অ্যামাউন্ট বা emp এমপ্লয়িজ, যেটাই দেন না কেন, এমপ্লয়িজ। এখানে এসে ওই যে emp ছিল, emp ডট কনক্যাট, একটা ফাংশন আছে কনক্যাট বা মেথড আছে কনক্যাট। এই কনক্যাট মেথডের মধ্যে হচ্ছে ওই যে আপনার emp2টা দিয়ে দিব, emp2 দিয়ে দিব। এখন আমার সবকিছু আছে হচ্ছে এমপ্লয়িজ এর মধ্যে, এমপ্লয়িজ ভেরিয়েবলের মধ্যে। এই ভেরিয়েবলটা আমি এখন দিয়ে দেব, রাইট এমপ্লয়িজ। ঠিক আছে, এটা হচ্ছে কনক্যাট করা, মানে পাশাপাশি, মানে দুইটাকে যোগ করে নেওয়া। এই মেথডের মাধ্যমে আমরা দুইটাকে যোগ করে নিতে পারি। বুঝতে পারছেন না? বুঝতে পারেন নাই? বুঝতে না পারলে বলেন। আবার অ্যারেটাকে যদি আপনি সর্টিং করতে চান, তো সেই সর্টিংও করা যায়। হ্যাঁ, অ্যারেটাকে সর্ট করতে চান, সর্টিং মানে কি, অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং যেটাকে বলে। আমি এটাকেই সর্টিং করব। ধরেন আমি এটাকেই কন্ট্রোল শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটাকে আমি কমেন্ট করে দিলাম। ওকে, কমেন্ট করে দিলাম। এখানে এসে আমি একটা অ্যারে রাখলেই হবে, দরকার নেই আর, একটা অ্যারে হলেই হবে। এটাকে আমি হচ্ছে এইটার মধ্যেই রাখবো, জাস্ট এখানে emp ডট এখানে সর্ট বলবো,
সর্ট একটা মেথড। হ্যাঁ, এখন এমপ্লয়ি কে যদি আপনি ইয়ে করেন, আচ্ছা আমার এখানে একটু ভুল হয়েছে, আমি এখানে আরো দিয়ে একটা ইয়া লিখি, ধরেন আরো দিয়ে একটা লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, দেখেন সর্টিং বাই ডিফল্ট এ টু জেড হয়। হ্যাঁ, এ থেকে জেড বাই ডিফল্ট, আমাদেরকে এখানে আর বলে দিতে হয় না। হ্যাঁ, বাই ডিফল্ট হচ্ছে এ টু জেড হয়। তো আবার ইন্টিজার নাম্বার দিয়ে যদি সর্টিং করেন তাতেও কিন্তু সর্ট করা যাবে। হ্যাঁ, তাতে সমস্যা নাই, সর্টিং করা যাবে। আর হচ্ছে এটাকে যদি আমি নাম্বার দিয়ে সর্ট করি তাহলেও করা যাবে। ওকে, এটা এখানে যদি নাম্বার দেন, ধরেন এখানে কোনো নাম্বার দিলেন আপনি, আমি এটাকে কাট করে ধরেন 5 দিলাম, 6 দিলাম, তারপরে 2 দিলাম, 1 দিলাম, 10 দিলাম, 4 দিলাম, 56 দিলাম। এটাকে যদি এখন সর্টিং করেন তাহলে কিন্তু সর্টিং হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সর্ট আমি লিখছি, সর্ট সর্ট। আচ্ছা, এখানে তো ভুল হয়ে গেল নাকি? এমপ্লয়ি ডট সর্ট, তাই না? আচ্ছা, 1 2, তারপরে আমাদের এখানে কি আসছে, 110 আসলো কেন? এটা কি কিসে ইয়ে করে নিচ্ছে নাকি? আচ্ছা, এখানে দেখি 11 দেই। আচ্ছা, কোনো কারণে এখানে একটু প্রবলেম আছে, এটাকে সে সর্ট করতেছে ইয়ে করে। আচ্ছা, আমি এটা একটু অন্যভাবে লিখতেছি, দাঁড়ান, আমার আগেরটাই থাক, আমি আবার নতুন করে লিখতেছি। এখানে হচ্ছে ভার আমি দিলাম হচ্ছে নাম্বার, নাম্বার, তার মধ্যে হচ্ছে সরি থার্ড ব্র্যাকেটের মধ্যে সাপোজ 2, কারণ 5 8 9 এরকম দিলাম। সরি, এইভাবে না দিয়ে দিতে পারি, সমস্যা নেই। এখানে 9 দেই, এখানে ধরেন 8 দেই, এখানে ধরেন 5 দেই, এখানে ধরেন 8 দেই, এটাই দিলাম। এখানে দিয়ে তারপর হচ্ছে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিব, সাপোজ রেজাল্ট অথবা যে কোনো নামে লিখে দিব। এখন হচ্ছে ওই যে আমার অ্যারেটা ছিল নাম্বার ডট সর্ট মেথড, তারপরে হচ্ছে ডকুমেন্ট ডট ঠিক আছে। দেখেন তখন আমার যে ইয়ে হয়েছিল সবকিছু একটার মধ্যে রাখছিলাম। তাহলে আমরা কি করলাম, এটার মাধ্যমে সর্টিং করতে পারলাম। হ্যাঁ, সর্ট, তারপরে হচ্ছে আরো আছে অনেক ইয়ে আছে, আপনার হচ্ছে ইন্ডেক্স অফ একটা আছে, বা তারপর হচ্ছে আপনার কনক্যাট করা তো দেখলামই, রিভার্স আছে, রিভার্স মানে উল্টা করে দেখাবে এটাকে। আর ইন্ডেক্স অফ বলে আপনি কত নাম্বার ইন্ডেক্স আপনার এটা আছে, ইন্ডেক্স অফ আমি দেখ। আচ্ছা, এটা দেখালাম, এরপরে হচ্ছে আরেকটা দেখাই ইন্ডেক্স অফ। এই হচ্ছে অ্যারের মেথড গুলো, আর বাকিগুলো আপনারা দেখে নেবেন, আস্তে আস্তে দেখবেন, একদিনে সব দেখে মুখস্থ করার দরকার নেই, আস্তে আস্তে দেখবেন। দেখবেন, কাজ করবেন। এনিওয়ে, তাহলে আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিতে পারি, ভেরিয়েবল আমি নিতে পারি না, আমি এখান থেকে সরাসরি কপি করে নিয়ে এসেছি, তাই না? জাস্ট মাত্রার
ইউজ তো দেখলেই হয়ে গেল এটা। এখন আমি যদি ধরেন এমপ্লয়িজ নামে আবার একটা ভেরিয়েবল নিলাম, আর এমপ্লয়িজ, এই এমপ্লয়িজ এর মধ্যে আমি হচ্ছে ওই ইএমপি ডট ডট এখানে বলে দেবো ইন্ডেক্স অফ। হ্যাঁ, একটু লক্ষ্য রাখেন, হ্যাঁ, ইন্ডেক্স স্মল লেটার দিয়ে ইন্ডেক্স আর অফ, ওই যে আপনাদেরকে ফাংশনের বা মেথডের কথা বলছিলাম যে স্মল লেটারে হবে, বাট যদি পরে অন্য কোনো ওয়ার্ড ইউজ করতে হয় সেই ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা ক্যাপিটাল লেটার লিখবেন। দেখেন এখানে তাই করছে তারা, বিল্ট ইন কিন্তু এটা আমাদের তৈরি না। আচ্ছা, এখন আমি বলে দেব এর মধ্যে হচ্ছে আনাস। এর মানে হচ্ছে আমি বলতেছি যে ইএমপি যে ইয়াটা আছে আমার অ্যারেটা আছে, এই অ্যারের ইন্ডেক্স নাম্বার কত, মানে ইএমপির মধ্যে যে আনাস নামে একজন আছে তার কত নাম্বার ইন্ডেক্স বা ইন্ডেক্স পজিশন নাম্বার কত, তখন সে কি করে দিবে এই ইন্ডেক্স পজিশনটা নিয়ে আমাকে এমপ্লয়িজ এই ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছে। এখন আমি এমপ্লয়িজ ভেরিয়েবলটা আউটপুট, তাহলে কি হলো এমপ্লয়িজ, এটা আউটপুট দিলাম এর মধ্যে। এখন যদি আমি দেখি তাহলে দেখবো যে এর নাম্বার 0 1 2, আমাকে আউটপুট দিবে হচ্ছে 2। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এগুলোর উপরে? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আছে কোশ্চেন আছে? জন সাহেব কোনো কোশ্চেন আছে? না স্যার, যদি স্যার করতে হবে স্যার আগে, এখন তো নাই যদি স্যার, হ্যাঁ হ্যাঁ, এখন তো নাই স্যার আপাতত। আচ্ছা, কোশ্চেন থাকলে পরে বলবেন, তাই তো? স্যার কিন্তু আপনি বললে কি আর আমি আপনার জন্য বসে থাকবো বলেন? যদি বসে না থাকি তখন কি হবে বলেন? তখন যদি কোশ্চেন আমি অ্যান্সার না দেই তখন আটকে যাবেন না? জি স্যার। জি স্যার, সব জি স্যার। আচ্ছা, তাহলে এতটুকু আপনারা একটু ধুমধাম করে করে ফেলেন, একদম তাড়াহুড়া করে করে ফেলেন, আবার তাড়াহুড়া করতে গিয়ে উল্টা করে যায় না, তারা দেখে শুনে করেন। এরের সহ এগুলো একটু করে ফেলেন। এখন আপনারা বলবেন নিশ্চয়ই স্যার ইয়েটা দেন, একটু ফাইলটা দেন। বিহেভিয়ার হচ্ছে ধরেন চতুর্পাশে যা দেখি সবগুলো একটা অবজেক্ট। ধরুন আপনাদের ল্যাপটপ আছে, ল্যাপটপ একটা অবজেক্ট, কারণ একটা কলম আছে, বই আছে, খাতা আছে, এগুলো প্রত্যেকটা একটা অবজেক্ট। এই অবজেক্ট গুলোর একটা স্টেট, মানে এই যে একটা অবস্থান আছে, এই যে একটা স্টেট, এবং এই অবজেক্ট গুলোর একটা বিহেভিয়ার আছে। যেমন বইয়ের কাজ কি, বইয়ের মধ্যে পড়া হয়, আবার ল্যাপটপের কাজ কি, কিছু কাজ করা হয়, মানে কম্পিউটার রিলেটেড কাজ করা হয়, পেনের কাজ কি, সে লেখে। তো এরকম স্টেট এবং বিহেভিয়ার যার যার বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, এইগুলোকে বলা হয় অবজেক্ট। এখন আমরা প্র্যাকটিক্যালি অবজেক্টটা দেখবো। অবজেক্টটা হচ্ছে তিনটা ওয়েতে অবজেক্ট ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে বাই অবজেক্ট লিটারাল, এরপর হচ্ছে একটা ইনস্ট্যান্সের মাধ্যমে তৈরি করা যায়, যেখানে নিউ কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়। আমরা ওই যে অ্যারের মধ্যে যে নিউ কিওয়ার্ড ব্যবহার করলাম, এরকম নিউ কিওয়ার্ড ব্যবহার করে অবজেক্ট তৈরি করা হয়। আর একটা লিটারাল, এটা করা হয় ওয়েতে। আর একটা হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে করা যায়। অনেক তিনটা জিনিস যদি বুঝতে পারেন সুন্দর একটা কনসেপ্ট হবে, ভালো একটা কনসেপ্ট হবে। হ্যাঁ, তো আমরা প্রথমটা দেখবো যে বাই লিটারাল অবজেক্ট যেটা, সেটা দেখবো। এটা দেখার জন্য আমরা একটু এখানে যাই, সরাসরি এক্সাম্পল দেখার জন্য যাই। এখানে এখানে আমরা সাপোজ একটা ভেরিয়েবল নিব, হচ্ছে ধরেন কি নিব ভেরিয়েবল বলেন? ইএমপি নিলাম, ইএমপি, অথবা ধরেন সাবজেক্ট নিলাম, অথবা স্টুডেন্ট নিলাম, নেন না, সমস্যা কি, স্টুডেন্টস ভেরিয়েবল নেন, অবজেক্ট নেন। এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে হচ্ছে কি এবং ভ্যালু, একটা স্টুডেন্টের একটা আইডি থাকতে পারে বা রোল থাকতে পারে, ক্লোন দিয়ে হচ্ছে তার রোল নাম্বারটা দেন, ধরেন 101। এরপরে
একটা নাম থাকতে পারে, এটা ওর নাম নেম কোলন, তার নাম দিলেন হচ্ছে কামাল। ওকে, তারপরে কমা, তারপরে হচ্ছে ধরেন তার কোর্স ফি থাকতে পারে, ধরেন কোর্স ফি বা কোর্স ফি দিতে পারি, কোর্স ফি কোলন হচ্ছে আপনার ধরেন কোর্স ফি হচ্ছে কত 25,000 টাকা আপাতত দিলাম। ওকে, এখন এটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই ডকুমেন্ট ডট রাইট ওই যে স্টুডেন্টস বললাম স্টুডেন্টস ডট আইডি, তারপর হচ্ছে আমরা যদি একটা ধরে নিয়ে দিব মাঝখানে একটা ফাঁকা চিহ্ন দিব, ফাঁকা চিহ্ন বোঝার জন্য যাতে করে বোঝা যায়, তাহলে একটা প্লাস চিহ্ন দেই, প্লাস চিহ্ন দিয়ে একটা স্পেস দিলাম, তারপরে আর একটা প্লাস চিহ্ন দেন, তারপরে আবার স্টুডেন্টস ডট নেম, তারপরে আবার প্লাস চিহ্ন দেন, সরি এখানে আবার প্লাস চিহ্ন দিয়ে আমরা আবার ডাবল কোটেশন দিলাম। ওকে, স্পেস দিলাম, তারপরে আবার প্লাস চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন দিয়ে এখানে হচ্ছে আবার লিখবো যে স্টুডেন্টস ডট কি জানি বললাম, স্টুডেন্টস ডট এখানে কোর্স ফি লিখলাম। এখন আমরা এটাকে যদি রান করতে যাই তাহলে দেখবো যে রান হয়েছে, চলো বুঝলাম না পিসি কি হ্যাং, একটু ওয়েট করে, পিসি মনে রাগ করছে, ওই ব্রাউজার নাই, হারিয়ে গেছে। এটা হলো এখানে অবজেক্টের নাম দেব, আমি স্টুডেন্টস নাম দেই। এখানে ওই যে ইনস্ট্যান্স ক্রিয়েট বলছিলাম, ওই যে তার মানে হচ্ছে নিউ কিওয়ার্ডটা দিতে হবে এবং অবজেক্ট এই কথাটা লিখতে হবে। এইভাবেই এটাই হচ্ছে আপনার ইনস্ট্যান্স ক্রিয়েটের মাধ্যমে হচ্ছে আপনি অবজেক্ট তৈরি করতেছেন। ওকে, নিউ কিওয়ার্ড ব্যবহার করে। এখন এখানে হচ্ছে আপনি দিবেন হচ্ছে কি দিবেন, স্টুডেন্টস ডট ধরেন রোল দেন ইকুয়াল 101 দেন, আবার স্টুডেন্টস ডট ধরেন নেম দেন ইকুয়াল দেন নাহিদ দিলেন, স্টুডেন্টস ডট আপনার হচ্ছে ইয়ে দিলেন কোর্স ফি দিলেন, কোর্স ফি দিয়ে তারপরে হচ্ছে কোর্স ফি দিলেন হচ্ছে ধরেন 50,000 টাকা, টাকা তো আমাদের দিতে হবে না। এখন ডকুমেন্ট ডট রাইট এইভাবে লেখেন, লিখে আপনি হচ্ছে স্টুডেন্টস ডট রোল, তারপর হচ্ছে কমা না, এখানে ওই যে তখনকার মতোই প্লাস প্লাস দিয়ে মাঝখানে একটা ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন দিয়ে এর মধ্যে একটা স্পেস দিব। হ্যাঁ, তাহলে হয়ে গেল, আবার কমা, আবার প্লাস প্লাস দিয়ে এর মাঝখানে হচ্ছে ডাবল কোটেশন দিয়ে স্পেস দিব, তারপরে হচ্ছে আবার সরি এখানে দিলে তো আর হবে না, এখানে একটা কিছু লিখতে হবে, আমি না লিখে শুধু স্টুডেন্টস ডট নেম আছে, স্টুডেন্টস ডট নেম, এখানে হচ্ছে আমরা আবারও দিব স্টুডেন্টস ডট কি কোর্স ফি, এরকম দিয়ে আমরা জাস্ট এখন এটাকে আউটপুট দেখতে চাই। একটা আউটপুট দেখালাম আমাকে, হ্যাঁ কি একটা অন্যায় করলাম যার কারণে আমাকে আমাদের নাই মনে হয় ফর স্টুডেন্ট, এখানে কমা দেওয়া উচিত ছিল, তাই তো কমা কমা আমার দেওয়াটাই ভুল হয়েছে, বুঝছেন, উচিত ছিল না, এখানে আমার অনুচিত হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে এখানে দেখেন এবার ইনশাআল্লাহ আশা করি চলে আসবে। তাহলে আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট, এই যে ইনস্ট্যান্স ক্রিয়েটের মাধ্যমে আমরা অবজেক্টে কাজ করলাম, অবজেক্ট তৈরি করলাম ইনস্ট্যান্সের মাধ্যমে। হ্যাঁ, আর একটা করতে হয় আপনার কনস্ট্রাক্টরের মাধ্যমে অবজেক্ট ক্রিয়েট করা যায়, সেটা কিভাবে করতে হয় সেটা একটু আমরা দেখবো। হ্যাঁ, কনস্ট্রাক্টরের মাধ্যমে কিভাবে অবজেক্ট তৈরি করা যায় সেটা একটু আমরা এখানে ফাংশন সহ ব্যবহার করব। ফাংশন সহ এটা হচ্ছে ফাংশন তো একটা কনস্ট্রাক্টর। হ্যাঁ, দেখাচ্ছি আপনাদেরকে, আমি সিনট্যাক্সটা দেখাচ্ছি। এখানে লিখে দেই কমেন্ট করে by using an object constructor constructor. Okay,
এই কনসেপ্টগুলো আপনারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও দেখবেন আছে, জাভাতে আছে, পিএইচপি তে আছে, তারপর ডার্ট প্রোগ্রামিং আছে, মানে যেখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সেখানে আছে। জাভাস্ক্রিপ্ট দেখতেছি। আমাদেরকে ফাংশন একটা কিওয়ার্ড লিখতে হবে, লিখে আমি অবজেক্টের নাম দিলাম স্টুডেন্টস। স্টুডেন্ট বানান ঠিক আছে, স্টুডেন্ট পিএস স্টুডেন্টস, ভুল হতেই পারে। আই রোল নাম্বার দিলাম, রোল দিলাম, তারপরে হচ্ছে নেম দিলাম, তারপরে কোর্স ফি দিলাম, ডিএস, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এর মধ্যে দিস একটা কিওয়ার্ড দিতে হবে। দিস বলতে এই যে এখানকার যে ইমিডিয়েট যে ভেরিয়েবলটা সেটাকে বোঝায় আর কি। তো দিস ডট রোল, ওকে, ইকুয়াল রোল। আসতেছি আমি বিস্তারিত আরো। দিস ডট নেম ইকুয়াল নেম, নেম, আবার দিস ডট কোর্স ফি ইকুয়াল কোর্স ফি। ওকে, এখন আমরা হচ্ছে এর বাইরে গিয়ে একটা নাম দিব, যে কোনো একটা, সাপোজ আমি এস নাম দিলাম, দিয়ে নিউ দিয়ে ওই যে আমি স্টুডেন্টসের নাম দিয়ে রাখছিলাম সেটার নাম দেব এখানে স্টুডেন্টস। তারপরে এর মধ্যে নিউ দিয়ে, আগে দেখছিলাম যে নিউ দিয়ে অবজেক্ট এই কথাটা লিখতে হয়েছে, এই যে এখানে দেখেন নিউ দিয়ে অবজেক্ট লিখতে হয়েছে, বাট এবার দিব নিউ দিয়ে স্টুডেন্টস, মানে এই যে এটার নাম, এটাই হচ্ছে কনস্ট্রাক্টর। যখনই আমি নিউ দিয়ে এটাকে তৈরি করলাম তখন এটা একটা কনস্ট্রাক্টর হয়ে গেল। হ্যাঁ, কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টরকেও অন কাইন্ড অফ ফাংশন বলা হয়। হ্যাঁ, অন কাইন্ড অফ ফাংশন, কিন্তু স্পেশাল টাইপ অফ ফাংশন। আচ্ছা, কি ধরনের স্পেশালিটি তার কাজ করে? সে অবজেক্ট তৈরি করতে সহযোগিতা করে, তৈরি করে, এই জন্যই এটাকে বলা হয় স্পেশাল টাইপ অফ ফাংশন। আচ্ছা, 101 দিলাম, তারপরে আমি এখানে জাস্ট নাম দিব। কি নাম দিব বলেন তো? নাম দিব হচ্ছে ধরেন আপনাদের কারণ আমি দিব না, বুঝছেন, অন্য বেসে গিয়ে আপনাদের নাম দিব। কোর্স ফি হচ্ছে 50,000 টাকা দিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমি এই যে অবজেক্ট তৈরি করলাম, এই যে অবজেক্ট, এই অবজেক্টটা তৈরি করলাম। এটা এতক্ষণ দেখলেন এটা কনস্ট্রাক্টর, এর মাধ্যমে আমি এখন অবজেক্ট তৈরি করলাম কনস্ট্রাক্টরের মাধ্যমে। এখন এটা ডট যখন প্রিন্ট করব তখন আমি বলবো ডকুমেন্ট ডট রাইট, এখানে এসে আমি বলবো এস ডট ওই যে রোল, তারপরে আগের মতোই প্লাস চিহ্ন দুই পাশে দিয়ে মাঝখানে ডাবল কোটেশন দিয়ে একটা স্পেস দিব দেখা বোঝার জন্য। তারপরে হচ্ছে আবার এস ডট কি জানো এখন আমাদের নেম, তো নেম, তারপরে দুইটা প্লাস চিহ্ন, তারপরে হচ্ছে ডাবল কোটেশন স্পেস, তারপরে হচ্ছে এস ডট। এখন গিয়ে দেখেন ওটাই আসছে, কারণ হচ্ছে যে আমরা ওইটাই দিছি, যেহেতু আপনারা বিশ্বাস নাও করতে পারেন আমি নামটা চেঞ্জ করে দিই। এখানে ধরুন নাফিস দিলাম, নাফিস আর হই না, জামাল হোসেন দিলাম। এখানে 102 দিলাম, না হলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, দিলাম এই যে জামাল হোসেন। এবার দেখেন ঠিক আছে। তো এখানে কি হচ্ছে ব্যাপারটা, আমরা তো ফাংশনে এইভাবেই দেখলাম তাই না, ফাংশন তো এইভাবেই তৈরি করছি, কিন্তু ফাংশনের প্যারামিটারও আমরা এইভাবেই দিছি, ঠিক এইভাবেই দিতে হবে। দিয়ে যখন আমরা নিউ দিয়ে এই ফাংশনের নামটা দিব, মানে তখনই এটা মূলত একটা কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেল। এবং এর মধ্যে প্যারামিটার গুলো দিলে হবে কি, প্যারামিটারের ভ্যালু গুলো দিলে ওই ফাংশনের মধ্যে এখান থেকে রিসিভ করবে, রিসিভ করে এই রোলটা এখানে আমি দিয়ে দিব। এই রোলের যে ভিডিওটা দিলাম সে এখানে রিসিভ করলে এই রোলটা এখান থেকে একে দিয়ে দিব, আবার এই রোলটা এই নামটা এখান থেকে একে দিয়ে দিব। এই রোল বলতে এর এই স্টুডেন্টের যে রোল, এখানকার ভিতরের যে রোল, মানে নিজস্ব অবজেক্টের যে রোলটা সেটাকে দিতে হয়। হ্যাঁ, তো এখন আউটপুট দিলে বাস আমার কিন্তু চলে আসে। তো এই ওয়েতে হচ্ছে আমরা কি বলে কনস্ট্রাক্টরের ওয়েতে আমরা অবজেক্ট তৈরি করতে পারি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, elements by class name। এখানে বলতে হবে গিয়ে এখানে আমরা হচ্ছে ওই ক্লাসটার নাম দিয়ে দেবো। ক্লাসটার নাম জানে কি ছিল? ক্লাসের নাম ছিল হচ্ছে মাইপি, তাই তো? মাইপি ছিল, সাথে এখানে একটা অতিরিক্ত জিনিস দিতে হবে, আমাদের এর পজিশন দিতে হবে। আমাদের আসলে কয়টা ক্লাসের সংখ্যা কয়টা? এখানে একটা ক্লাসের সংখ্যা, এই নামে একটা ক্লাসই আসে, তাহলে 0 দিতে হবে। দিয়ে ডট ইনার এইচটিএমএল,
ইনার HTML, তারপরে হচ্ছে আমরা এর মধ্যে যে দিস ইজ মাই ক্লাস ট্যাগ বা এটা দিলাম। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে হচ্ছে আমাদের আউটপুটটা আসলো না, তাই তো? আমরা হচ্ছে document by get elements by নামটা মেবি আমি স্মল লেটারে দিয়েছি, তাই তো? এখানে নামের এনটা হচ্ছে আমাকে ক্যাপিটাল লেটারে দিতে হবে। ওকে, তাই গেল। এই যে দিস ইজ মাই ট্রাই। তার মানে আমরা ক্লাস ট্যাগের মাধ্যমে ওই গেট এলিমেন্টস বাই আইডি দিয়ে যেরকম কাজ করতে পারি, গেট এলিমেন্ট বাই ক্লাস নেমের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। এরপরে আসেন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আর এই কাজটা আমরা এইভাবে করতে পারলাম, ক্লাস নাম দিয়ে করতে পারলাম, তারপরে ট্যাগ নেম দিয়ে করতে পারি। হ্যাঁ, ট্যাগ নেম দিয়ে ঠিক একই ভাবে হুবহু এইভাবে আমরা করতে পারি। কন্ট্রোল শিফট ডি দিলাম আমি, কন্ট্রোল শিফট দিয়ে এখানে জাস্ট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম আছে, এই ক্লাস নামের জায়গায় শুধু আমাদেরকে বলতে হবে ট্যাগ নেম, TAG, ট্যাগ নাম বলতে হবে, এলিমেন্টস বাই ট্যাগ নাম, সাথে সাথে ওই ট্যাগটার নাম বলতে হবে। সাপোজ আমি এখানে আরেকটা ট্যাগ নেই, এখানে ধরেন হচ্ছে আমি h1 ট্যাগ নেই, h1 ট্যাগ নিলাম। h1 ট্যাগের মধ্যে আমি এখানে কিছুই লিখবো না, এর কোনো আইডি টাইডি কিছুই দিব না, এখানে আমি ট্যাগের নাম ধরে বলবো। তাহলে এখানে আমি বলে দেব হচ্ছে h1 দিয়ে যদি বলি তাহলে দিস ইজ মাই h1 বলি বা h1 বলি, এটা বলি, তাহলে দেখবো যে আমার কাজটা হয়ে গেছে। এই দেখুন দিস ইজ মাই হেডিং। তার মানে আমরা ট্যাগের নাম দিয়ে, ক্লাসের নাম দিয়ে আর আইডির নাম দিয়ে তিনটা দিয়ে কাজ দেখলাম। এখন আরেকটা আছে হচ্ছে আমি কুয়েরি সিলেক্টর নামে এটা দিয়ে কাজ করতে পারবো। তাহলে এখানে আমার আর ওই ট্যাগ নেম আর ক্লাসের নাম এইভাবে আর আমাকে আলাদা করে বলতে হবে না, একটা দিয়ে তিনটার কাজ আমি করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি করি, এখানে আমি আর একটা ট্যাগ নিয়ে রাখি, আরেকটা ট্যাগ নিয়ে সেটার আইডি দিয়ে রাখি, এখানে পি এর আইডি দিয়ে রাখলাম হচ্ছে ধরেন না, এটা h2 দেই, h2 দিলাম, এর আইডি দেই হচ্ছে ধরেন মাই এটা দিলাম। ওকে, এখন আসেন কুয়েরি সিলেক্ট করতে। আমি এগুলোকে এখন কমেন্ট করে দিলাম, কমেন্ট করে দিয়ে এখন ডকুমেন্ট বাই, এখানে কি হলো এই ডিটা এখানে এই বসে থেকে গেল, এখানে রাখা হলো। ওকে, নতুন করে করতে চাই, এটাকে একটু ইয়ে করে কমেন্ট করে তখন কমেন্ট পয়েন্ট এবার হয়েছে। এখন আমি আবার লিখবো হচ্ছে ডকুমেন্ট ডট কুয়েরি সিলেক্টর, সিলেক্টর যদি দেই ডকুমেন্ট ডট কুয়েরি সিলেক্টর, এর মধ্যে হচ্ছে আমি এখানে একটা হ্যাশ দিব, হ্যাশের জন্য আমি ক্লাসের জন্য আমাকে ডট দিতে হয় নাকি আইডির জন্য ডট দিতে হয়? আইডির জন্য ডট দিতে হয়, আইডির জন্য ডট দিতে হয়, ক্লাসের জন্য হ্যাশ দিতে হয়। তাহলে ক্লাসের জন্য আমি এখানে হ্যাশ দিব, হ্যাশ দিয়ে কি দেবো, আমার ক্লাসের নাম কি ছিল এখানে, এই যে মাইপি, তাহলে মাইপি ডট ইনার HTML এখানে গিয়ে বলবো যে দিস ইজ মাই পি দিলাম, আর কিছু লিখবো না। ওকে, এখন কন্ট্রোল শিফট ডি দিয়ে আরো দুটো নেই। এখন আমি বলবো হচ্ছে ডট মাই এইচ, এই যে মাই এইচ কোথায় যেন আছে, মাই এইচ, এটা বলবো, ডট দিব এখন, ডট মাই এইচ বললাম। ওকে, দিস ইজ মাই হেডিং 1 বলি এটা, বা হেডিং 2 বলি, এটা দিতে হেডিং 2 এটা করলাম। এরপরে এখানে আমি পরবর্তীতে আর কোনো ক্লাসের নাম দিব না, শুধু সরাসরি ট্যাগের নাম দিব এখানে। তাহলে কি দিব, h1 শুধু ট্যাগের নাম। ওকে, এখন আমি এখানে বললাম যে হেডিং 1 বোঝার জন্য,
CDI হেডিং অন। এখন আসেন রিফ্রেশ করেন, আসলো না কারণ এখানে কোয়েরি সিলেক্টর H1 আচ্ছা H1 ইনার ক্লাসের জন্য ক্লাসের জন্য ডট হ্যাঁ হবে, হ্যাঁ ক্লাসের ক্লাসের জন্য জন্য ডট ডট হবে। আইডির জন্য ক্লাসের জন্য ডট আমি উল্টা করে দিছি নাকি? আচ্ছা ওকে চলে আসছে। তার মানে আমরা কোয়েরি সিলেক্টর দিয়ে আমাদের আলাদা করে এলিমেন্ট বাই আইডি দিয়েও কাজ করতে হয় না, এলিমেন্ট বাই ক্লাসের নামও দিতে হয় না, এলিমেন্ট বাই ট্যাগের নামও আমাদেরকে দিতে হয় না। আমরা কোয়েরি সিলেক্টর দিয়ে আমরা যে কোনো চাইলে আমরা এটাকে ব্যবহার করতে পারি। ওকে, তাহলে সিলেক্ট করে শিখলাম কিভাবে এই তিনটা ইয়েতে সিলেক্ট করতে হয়। এর পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আরো কিছু এক্সাম্পল দেখব নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ, যেখানে দেখবেন যে আমরা একটা ইমেজ, আপনারা দেখেন অনেক অ্যাপ্লিকেশনে যে ইমেজ স্লাইড করে, সেই ইমেজ স্লাইডার কিভাবে হয় জাভাস্ক্রিপ্ট, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।